আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব জিএসটি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্নোত্তরগুলো এবং কিছু বিশ্ববিদ্যালয়ের 19-20 সেশনের যে কোশ্চেনগুলো এসেছে সেগুলো। তো প্রথমে আমরা যে কোশ্চেনটি আলোচনা করব সেটি হচ্ছে নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। তো আমরা সকলেই জানি যে সকল পদার্থে কি থাকবে, সি থাকবে। যে সকল পদার্থে সি থাকবে সেগুলো হবে কি আমাদের প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এক্ষেত্রে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কি যাবে, বাদ যাবে। হাইড্রোক্লোরিক অ্যাসিড কি বাদে, হাইড্রোক্লোরিক অ্যাসিড বাদে যেগুলো থাকবে সেগুলো হবে আমাদের প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেটে কোথাও কোনো সি নেই, সোডিয়াম থায়োসালফেট পেন্টাহাইড্রেটেও সি নেই, সোডিয়াম হাইড্রোক্সাইডে আমাদের কি নেই, সি নেই। কিন্তু আমাদের পটাশিয়াম ডাইক্রোমেট যোগে একটা সি রয়েছে, ফলশ্রুতিতে আমাদের অ্যান্সার হবে পটাশিয়াম ডাইক্রোমেট। পরবর্তী যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থে আমাদের কি থাকবে না, অবশ্যই সি থাকবে না, এটাও বাদ যাবে, এটাও বাদ যাবে, এটাও বাদ যাবে। ফলশ্রুতিতে আমাদের অ্যান্সার হবে কোনটি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তারপরে আমাদের যে কোশ্চেনটি আছে সেটা হচ্ছে নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, অর্থাৎ যেগুলোতে আমাদের সি থাকবে। সো আমাদের অ্যান্সারটা হবে কোনটা, পটাশিয়াম ডাইক্রোমেট। এরপরে যে কোশ্চেনটা আমরা আলোচনা করব সেটি হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট বর্জ্য নষ্ট করতে ব্যবহার করা হয় কোনটি। তো আমরা জানি যে ক্ষেত্রে আমাদের সোডিয়াম সালফেটটা ইউজ করা হয়। আমাদের কি ইউজ করা হয় এক্ষেত্রে, আমাদের সোডিয়াম সালফেট ইউজ করা হয়। পরবর্তীতে আমাদের যে কোশ্চেনটি আছে সেটা হচ্ছে আমাদের কোনটি শিক্ষা পরীক্ষায় বর্ণ দেখায় না। তো শিক্ষা পরীক্ষায় বর্ণ দেখায় না আমাদের বইতে 4টি আয়নের কথা আছে। সেটা হচ্ছে আমাদের একটা হচ্ছে ফেরিক আয়ন, ফেরিক আয়ন বর্ণ দেখাবে না। আরেকটা হচ্ছে আমাদের বেরিলিয়াম 2+ আয়ন, আরেকটা হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম 2+ আয়ন, আরেকটা হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম 3+ আয়ন। এই আয়নগুলো আমাদের শিক্ষা পরীক্ষায় বর্ণ দেখাবে না। তো এই ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হবে ম্যাগনেসিয়াম আয়ন। পরবর্তীতে যে কোশ্চেনটা হচ্ছে হচ্ছে কোন মৌলটিতে সর্বোচ্চ সংখ্যক অযুগ্ম ইলেকট্রন আছে। তো কোন মৌলটিতে আমাদের সর্বোচ্চ সংখ্যক অযুগ্ম ইলেকট্রন আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের অক্সিজেন দিয়েছে, নাইট্রোজেন দিয়েছে, ক্রোমিয়াম দিয়েছে, কপার দিয়েছে। তো আমরা জানি যে আমাদের ক্রোমিয়ামে সর্বোচ্চ সংখ্যক অযুগ্ম ইলেকট্রন থাকবে। কিভাবে থাকবে সেটা আমাদেরকে দেখাতে হবে। যে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসে আমাদের 24টা ইলেকট্রন আছে। তো আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি আমাদের হবে আর্গন, আরেকটা হচ্ছে 3D, আরেকটা হচ্ছে 4s। তো আমরা জানি এক্ষেত্রে ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস হয়, একটা হচ্ছে 3D5 আর একটা হচ্ছে 4s1 হয়। তো আমরা যদি এগুলো দেখাই, এটা আমরা দেখাতে পারি হচ্ছে আমাদের 1 2 3 4 5, 5টা যাবে, 5টা ডি অরবিটালে, আরেকটা হচ্ছে আমাদের এস অরবিটালে একটা যাবে। ফলশ্রুতিতে আমাদের কয়টা হচ্ছে, 6টি বেজোড় ইলেকট্রন হচ্ছে কিসের ক্ষেত্রে, আমাদের ক্রোমিয়ামের ক্ষেত্রে। আর কপারের ক্ষেত্রে আমাদের যতগুলো বেজোড় ইলেকট্রন থাকবে এটার ক্ষেত্রে খুবই কম থাকবে, একটি থাকবে শুধু। কপারের ক্ষেত্রে কয়টি থাকবে, আমাদের একটি থাকবে। এটা ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখব। আরেকটা হচ্ছে আমাদের নাইট্রোজেনের ক্ষেত্রে আমাদের কয়টি থাকবে, আমাদের নাইট্রোজেনের ক্ষেত্রে 3টি থাকবে। কয়টি, 3টি থাকবে। আর অক্সিজেনের ক্ষেত্রে আমাদের বিজোড় ইলেকট্রন থাকবে হচ্ছে 2টি। কয়টি, 2টি। আর ক্রোমিয়ামের ক্ষেত্রে হচ্ছে আমাদের মাত্র আমাদের 6টি, আর কপারের ক্ষেত্রে একটি। এই জন্য আমাদের অ্যান্সারটা হবে ক্রোমিয়াম। এখন আমরা দেখব আমাদের অক্সিজেনে কিভাবে আমাদের বিজোড় ইলেকট্রন 2টি। অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পাই অক্সিজেনের ইলেকট্রন হচ্ছে 8টা। ফলশ্রুতিতে আমাদের 1s2, 2s2, 2px, 2py, 2pz। তো এই ক্ষেত্রে আমাদের এতে থাকবে 2টি ইলেকট্রন, 6টা, 7টা, 8টা। ফলশ্রুতিতে আমাদের বিজোড় ইলেকট্রন হচ্ছে কয়টা, 2টা। আর নাইট্রোজেনের ক্ষেত্রে আমাদের ইলেকট্রন থাকে 7টা। ফলশ্রুতিতে আমাদের 1s2, 2s2, 2px, 2py, 2pz সবগুলোতে আমাদের একটা করে করে ইলেকট্রন আছে। ফলশ্রুতিতে আমাদের বিজোড় ইলেকট্রন হচ্ছে কয়টা, আমাদের 3টা। আর আমাদের কপারের ক্ষেত্রে আমাদের হচ্ছে 29টা ইলেকট্রন থাকে। ফলশ্রুতিতে আমাদের আর্গন 3d10, আর একটা হচ্ছে 4s1। 4s এ শুধুমাত্র একটা বিজোড় ইলেকট্রন আছে। ফলশ্রুতিতে আমাদের বিজোড় ইলেকট্রন সংখ্যা হচ্ছে কয়টি, একটি। নাইট্রোজেন হচ্ছে আমাদের 3টি, আর আমাদের অক্সিজেন হচ্ছে আমাদের কয়টি, 2টি। তাহলে আমাদের অ্যান্সার হবে কি, ক্রোমিয়াম। ক্রোমিয়ামের সর্বোচ্চ 6টি বিজোড় ইলেকট্রন রয়েছে। এখন আমরা আলোচনা করব 7 নাম্বার কোশ্চেনটা, সেটা হচ্ছে কোনটি আইসো ইলেকট্রনিক সেট। তো এখানে আমাদের আইসো ইলেকট্রনিক সেটের জন্য আমাদেরকে দেখতে হবে যে সবগুলার ইলেকট্রন সমান কিনা। তো ক্যালসিয়ামের ক্ষেত্রে আমাদের এখানে ক্যালসিয়াম 2+ আছে। আমরা জানি ক্যালসিয়াম হচ্ছে 20, 2টি ইলেকট্রন ত্যাগ করলে সেটা হয়ে যাবে কত, 18, বা আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করবে। তারপর আমাদের পটাশিয়ামে যা আমাদের 19টি ইলেকট্রন থাকে, সে একটা ইলেকট্রন ত্যাগ করলে সে হবে কত, 18। ক্লোরিন কোনো ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করেনি, তাহলে থাকবে 17। আর আমাদের সালফার 2টি ইলেকট্রন সে গ্রহণ করেছে, ফলশ্রুতিতে তার হয়ে যাবে 16 থেকে 18।
তাহলে এখানে ক্লোরিন যেহেতু 17, বাকি 3টা 18 হলেও এটা আইসোইলেকট্রনিক না। তারপর আমরা দেখতেছি ক্রোমিয়াম। ক্রোমিয়াম হচ্ছে আমাদের 24, সে 2টা ইলেকট্রন ত্যাগ করে হয়ে যাবে কত, 22। আর আমাদের ফেরিক আয়ন, ফেরাসে হচ্ছে আমাদের 26, 3টে ইলেকট্রন ত্যাগ করলে সেটা হয়ে যাবে আমাদের 23। আমাদের ম্যাঙ্গানিজ হচ্ছে আমাদের 25, সে 2টি ইলেকট্রন ত্যাগ করলে সে হয়ে যাবে 23। কোবাল্ট হচ্ছে আমাদের 27, সে হচ্ছে আমাদের 3টে ইলেকট্রন ত্যাগ করলে সেটা হবে আমাদের কত, সে হচ্ছে আমাদের হয়ে যাবে 24। তো ফলশ্রুতিতে আমাদের এখানে একটাও আমাদের হচ্ছে না, মানে আইসোইলেকট্রনিক হচ্ছে না, 2টা সমান হওয়ার কারণেও ফলশ্রুতিতে এটা আমাদের ইলেকট্রন আইসোইলেকট্রনিক হচ্ছে না। পরবর্তীতে আমাদের কাছে নাইট্রোজেন 2-, নাইট্রোজেন 2-এর ক্ষেত্রে আমাদের 2টা গ্রহণ করে হয়ে যাবে 9, নিয়ন 1- হয়ে যাবে 11, তারপর ম্যাগনেসিয়াম 2+ হয়ে গেলে হয়ে যাবে 10, উল্টা 4+ হয়ে গেলে হয়ে যাবে 9। তাহলে এটাও হচ্ছে না, অ্যান্সার এটাই হবে পরবর্তীতে। কিন্তু এটা কীভাবে হবে দেখো, ফ্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করলে ফ্লোরিন হয়ে যাবে আমাদের 10, আর সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলে এটা হয়ে যাবে 10, ওটা 2টো ইলেকট্রন গ্রহণ করে এটা হয়ে যাবে 10, কার্বন 4টা ইলেকট্রন গ্রহণ করে কার্বন হবে 10। তাহলে আইসো ইলেকট্রনিক সেট হচ্ছে আমাদের ঘ নাম্বারটা। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে কোন অরবিটালটি আমাদের অসম্ভব। তো দেখো কোনটি সম্ভব অসম্ভব এটা আমাদেরকে বুঝতে হবে এন আর এল থেকে। তো এক্ষেত্রে দেখো এন এর মান আছে 2 প্রথমটার ক্ষেত্রে, আমরা জানি এল এর মান হবে n-1 পর্যন্ত, n-1 পর্যন্ত। তাহলে আমাদের দেখো এন এর মান যদি আমাদের 2 হয়, এল এর মান হবে আমাদের কত, 2-1, মানে আমাদের এল মান কত হবে, 1 পর্যন্ত হতে পারবে, 0 থেকে 1 পর্যন্ত হতে পারবে। এখন আমরা একটা জিনিস জানি যে সহকারী কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে এস, পি, ডি, এফ যেগুলা, যে অরবিটালগুলো সেগুলোর মান হবে 0, 1, 2, আর একটা হচ্ছে আমাদের 3। তাহলে দেখো 1 হলে সেটা হচ্ছে আমাদের পি, তাহলে দ্বিতীয় শক্তি স্তরের জন্য পি অরবিটালটি সম্ভব, তাহলে এটা আমাদের এটা হচ্ছে না। পরবর্তীতে হচ্ছে 3D, 3 হলে আমাদের যে এল এর ভ্যালু সেটা হয়ে যাবে কত, 3-1, আলটিমেটলি কত হবে, 2 হবে। 2 হলে আমাদের কি সম্ভব, ডি সম্ভব, তাহলে আমাদের 3D সম্ভব, তাহলে এটাও অ্যান্সার হচ্ছে না। 4F, তো আমরা যদি এখানে 4 বসাই তাহলে অ্যান্সারটা আসতেছে কত, 3। তো 3 হলে F-ও সম্ভব, তাহলে আমাদের 4F সম্ভব, তাহলে এটাও অ্যান্সার হচ্ছে না। পরবর্তীতে হচ্ছে 3F, তাহলে যদি আমরা 3 বসাই, 3-1 হচ্ছে 2, 2 এর ক্ষেত্রে সর্বোচ্চ ডি সম্ভব, 2 এর ক্ষেত্রে আমাদের এফ সম্ভব, 3 এর ক্ষেত্রে আমাদের এফ সম্ভব না, কারণ আমাদের সহায়ক কোয়ান্টাম সংখ্যার মানটা আসতেছে 2 পর্যন্ত। ফলশ্রুতিতে আমাদের 3Fটা সম্ভব না বা অসম্ভব, সুতরাং আমাদের এখানে অ্যান্সারটা হবে আমাদের 3F। পরবর্তী কোশ্চেনটাতে আমাদেরকে বলছে যে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর লাইমেন সিরিজের রেখা সৃষ্টিকারী চতুর্থ শক্তি স্তর থেকে আগত ইলেকট্রনের বিকিরিত শক্তির তরঙ্গ সংখ্যা কত হবে। এখানে আমাদেরকে হচ্ছে যে আর এইচ এর মানটা দিয়ে দিচ্ছে আর কি। এখন আমাদের শক্তির তরঙ্গ সংখ্যা আমাদেরকে বের করতে বলছে। তো আমরা জানি তরঙ্গ সংখ্যা হচ্ছে নিউবার, নিউবারের সূত্র হচ্ছে 1/λ ইন্টু 1/λ, এটাকে বলি, আর এটা হচ্ছে আমাদের আর এইচ ইন্টু 1/nl স্কোয়ার মাইনাস 1/nh স্কোয়ার, এটা আর কি আমাদের সূত্র। তো এখানে আমাদেরকে আর এইচ এর মান দিয়ে দিয়েছে হচ্ছে 10.97 ইন্টু 10⁶, আর হচ্ছে 1 আমাদের nl, দেখো চতুর্থ শক্তি স্তর থেকে আসতেছে, তাহলে nl লোয়ার হচ্ছে আমাদের 1, আর আমাদের চতুর্থ nh হচ্ছে আমাদের কত, 4 স্কোয়ার। তো এটা আমাদের যদি পাই আমাদের হবে 10.9 ইন্টু 10⁶, আর ইন্টু এটা হবে আমাদের 16, আর হচ্ছে 16-1। তো পরবর্তীতে আমাদের এটা হবে যে 10.9 ইন্টু 10⁶ ইন্টু 15/16। তো যেহেতু এখানে আমাদের হচ্ছে যে 15/16 অলমোস্ট 1-এর কাছাকাছি, তাহলে অ্যান্সারটা আমাদের কি বলে, আমাদের ইয়ার কাছাকাছি হবে। এটা অনেকটা আমাদের হবে যে কি 10.28, সবগুলোতে 10.28 2-3টাতে দেওয়া আছে, এই 10গুলো যে কোনো একটাই হবে। তো আমরা দেখি আসলে আমাদের কোনটা হবে। তো 10.28 আর হচ্ছে 10⁻, আমাদের কত হবে, 6 হবে। তো আমাদের এরকম কোনটা আছে দেখি আমরা, দেখতে পাচ্ছি যে এগুলোর মধ্যে মাইনাস দেওয়া, তাহলে এই দুইটা বাদ, তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সারটা হবে সি বা ছোট গ। আমরা আশা করি বুঝতে পারছি সবাই। এখন যে কোশ্চেনটি আলোচনা করবো সেটা হচ্ছে হুন্ডে নিয়ম অনুযায়ী কোন ইলেকট্রন বিন্যাসটি সঠিক। তো আমরা সবাই হুন্ডে নিয়ম অবশ্যই জানি, এটা হচ্ছে যে আমাদের সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমন অবস্থায় থাকবে যেন তারা সর্বাধিক সংখ্যায় অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকতে পারে, এবং এই অযুগ্ম ইলেকট্রনের স্পিন হবে কি একইমুখী। তো এখানে মেইনলি আমাদের সর্বাধিক সংখ্যায় অযুগ্ম বা বিজোড়টাই দেখতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমটাতে আমাদের কি হচ্ছে 2px2 হচ্ছে 2pxy1 2pz0, কিন্তু এখানে 2টা এখানে গিয়ে 1 হওয়ার কথা ছিল আর কি, 3টায় 1 হলে সেটাও তো আমাদের
হুন্ডা নিয়মের প্রয়োগ, কিন্তু এখানে হয়নি। আবার এখানে দেখো 0 দিয়ে আছে, এখানে আবার 2 দিছে, এটাও হবে না। তারপরে লাস্ট নেক্সটটাতেও দেখো এখানে 2 দিয়েছে, আবার এখানে 0 দিচ্ছে, এটাও হবে না, বিজোড় হয় নাই। কিন্তু লাস্টেরটাতে দেখো 2px 2py 2pz তিনটাতে ওরা বিজোড় অবস্থায় দিছে, এভাবে আর কি বিষয়টা। আমাদের এটা হচ্ছে px, এটা হচ্ছে py, এটা হচ্ছে কি pz। তাহলে এগুলোর সর্বাধিক সংখ্যায় বিজোড় অবস্থায় আছে এবং বিজোড় ইলেকট্রনগুলোর স্পিন একইমুখী থাকবে। সুতরাং এটা আমাদের এই ইলেকট্রন বিন্যাসটা সঠিক, হুন্ডা নিয়ম মেনে চলেছে। পরবর্তী কোশ্চেনটাতে আমাদেরকে বলছে যে ফেরিক লবণের ঘনমাত্রা দিচ্ছে এবং এটার একটা সলিউশনের কতটুকু সলিউশন এটার দিছে। পরবর্তীতে এটার ঘনমাত্রার এত সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে বলছে ফেরিক হাইড্রোক্সাইডের আয়নিক গুণফল আমাদের কত হবে। এখন দেখো আমাদেরকে কিন্তু এখানে কেএসপির ভ্যালুটা দেয় নাই, কেএসপির ভ্যালুটা দেয় না। এখন আমরা অ্যাপ্রক্সিমেটলি যে ফেরিক হাইড্রোক্সাইডের যে কেএসপিটা, ওটা আমরা মানে একটা রুম টেম্পারেচার তোমাদের বইতে দেওয়া আছে যে 6.3 ইন্টু 10⁻38, অনেক ছোট একটা মান আর কি কেএসপির ভ্যালুটা। এখন আমাদেরকে এখানে যে ভ্যালুগুলো দিচ্ছে, ভ্যালুগুলো থেকে আমরা শুধু কেআইপি এর ভ্যালুটাই বের করতে পারবো। কিসের ভ্যালুটা বের করতে পারবো? কেআইপি এর ভ্যালুটাই বের করতে পারবো আর কি। তো প্রথমে যদি আমরা আমাদের কেআইপি এর ভ্যালুটা বের করি, তো আমাদের যে ইয়াটা দিছে, আমাদের প্রথম ক্ষেত্রে আমাদের এফি এর আমাদের জন্য যে এসটা, এস হচ্ছে আমাদের 4.2 S1 আর কি, 4.2 ইন্টু 10⁻³ আর আমাদের V1 হচ্ছে আমাদের 50 ml। পরবর্তীতে আমাদের V2টা হয়ে যাবে, যেহেতু আমরা মিশ্রিত করব তাহলে আমাদের হয়ে যাবে 80 ml। আর আমাদের যে S2 এটা আমাদেরকে বের করতে হবে। তো আমাদের V1 S1 দিয়ে আমরা বের করতে পারবো V1 S1 ইজ ইকুয়াল টু V2 S2। সেখান থেকে আমরা আমাদের S2টা বের করে ফেলতে পারবো। S2 হচ্ছে V1 S1 বাই আমাদের কি V2। তো আমাদের হচ্ছে যে 50 ইন্টু 4.2 ইন্টু 10⁻³ আর এটা হচ্ছে আমাদের 80। তো এটা যদি আমরা হিসাব করে আমাদের এই ভ্যালুটা আসবে হচ্ছে আমাদের 2.625 ইন্টু 10⁻³ দেন আমরা হচ্ছে যে আমাদের যে OH আয়নটা, সেটা যদি আমরা কি বলে আমরা এটার পরবর্তীতে দ্রবণের ঘনমাত্রাটা যদি বের করি আমাদের, এটা আমাদের Fe3+ হবে। তো এটার ঘনমাত্রা যদি আমরা বের করি, এটা হচ্ছে যে এটার ক্ষেত্রে আমাদের S1 হবে আমাদের 1.5 ইন্টু 10⁻⁻⁴। তারপরে S2 আমরা বের করব হোয়াট, আর আমাদের V1 হচ্ছে এটার ক্ষেত্রে আমাদের 30 ml। আর আমাদের V2টা তো আমরা জানি যে আমাদের দুটা যোগ করলে হচ্ছে 80 ml। তো আমরা সেম আমাদের সূত্র দিয়ে যদি বের করি V1 S1 ইজ ইকুয়াল টু V2 S2, তারপরে যদি আমরা আমাদের S2 বের করি V1 S1 বাই V2, তো আমরা মান বসে দিলে পাবো 1.5 ইন্টু 10⁻⁻⁴। আর হচ্ছে যে আমাদের S1 হচ্ছে 30, এটা হচ্ছে 80। এটা যদি হিসেব করে আমরা পাবো হচ্ছে 5.625 ইন্টু 10⁻⁻⁵। ওকে, এখন আমাদেরকে বের করতে হবে হচ্ছে কেআইপি। তো কেআইপি সূত্র যদি আমরা বের করি, কেআইপিটা হচ্ছে আমাদের কেআইপি হচ্ছে মোলার ঘনমাত্রার গুণফলটা দিয়ে বের করে ফেলবো। ফেরিক আয়ন ইন্টু হচ্ছে আমাদের যেহেতু এটা হয়েছে, এটা যদি আমরা ভাঙি দেখাই ফেরিক হাইড্রোক্সাইড, এটা যদি আমরা ভাঙলে এরকম হবে অনেকটা Fe3+ প্লাস হচ্ছে 3OH মাইনাস। তো আমরা এটা হবে যে OH 3OH তার উপর হবে আমাদের কিউব। তো যেহেতু আমাদের এখানে কে আমরা বের করতেছি কেআইপি, তো আমাদের এখানে 3টা দেওয়া লাগবে না, শুধু কেএসপির ক্ষেত্রে এখানে আমাদের 3টা দেওয়া লাগে আর কি। তো এটা আমরা হিসাবটা করলেই হবে আমাদের কি, এটা হচ্ছে 2.625 ইন্টু 10⁻³ ইন্টু 5.625 ইন্টু 10⁻⁵ কিউব। যদিও অঙ্কটা একটু বড় হচ্ছে, তারপর আমি তোমাদের জন্য হিসাবে সুবিধার্থে করে দেখাচ্ছি। তো এটা আমরা যদি গুণ করলে আমরা পাবো হচ্ছে 4.67 ইন্টু 10⁻⁻16। তো দেখো আমাদের যে বইতে যে কেএসপির ভ্যালুটা দেওয়া আছে সেটা হচ্ছে অনেক ছোট একটা মান, আর আমরা এখানে যে কেআইপি ভ্যালুটা পাইছি এটা অনেক বড়।
এজন্য এই কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে আমাদের দ্রাব্যতা গুণফল অপেক্ষা বেশি হবে, অনেক বেশি আয়নিক গুণফলের, বাকিগুলো হবে না আর কি। তো এখানে হচ্ছে কেএসপির ভ্যালুটা না দেওয়ার কারণে এটা আসলে কোশ্চেনের অ্যান্সারটা অনেক জায়গায় অনেকভাবে দেওয়া আছে। বা এখন আমরা আসলে কোনটা নিব, তো আমরা হচ্ছে যে বইতে যে মানটা দেওয়া আছে কেএসপির ওই মানটা ইউজ করে তারপর আমরা কেআইপির ভ্যালুটা কিন্তু আমরা বের করতে পারি। ওখান থেকে বের করে দেখতে পাচ্ছি যে হচ্ছে যে কি এখানে আমাদের আয়নিক গুণফলের মানটা অনেক বেশি হবে, কি থেকে, দ্রাব্যতা গুণফল থেকে বেশি হবে। আচ্ছা, আমাদের পরবর্তী কোশ্চেনটা হচ্ছে এমআরআই প্রযুক্তিতে কোন বর্ণালীভিত্তিক পদ্ধতি প্রয়োগ করা হয়। তো এমআরআই প্রযুক্তিতে হচ্ছে আমরা জানি এমআরআই হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। এমআরআই হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। তো এই ক্ষেত্রে যে আমাদের পদ্ধতি প্রয়োগ করা হয় সেটা হচ্ছে আমাদের নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স বা এনএমআর পদ্ধতি প্রয়োগ করা হয়। তারপর হচ্ছে যে আমাদের কোশ্চেনটা হচ্ছে অ্যালুমিনিয়াম মৌলের 3p1 ইলেকট্রনটির কোয়ান্টাম সংখ্যা সেট বা এনএলএম কোনটি। হচ্ছে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা এবং ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা কোনটি। যেহেতু আমাদের থ্রিটা হচ্ছে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা, তো এখানে আমাদের এনটা হবে 3। তো যেগুলোতে 2 আছে সেগুলো হচ্ছে আমাদের বাদ। এখন আমাদের তাহলে অ্যান্সারটা কী হবে, দেখো আমরা একটু আগে বলছিলাম যে এস পি ডি এফ এগুলোর ক্ষেত্রে হবে আমাদের 0 1 2 3। এই কারণে আমাদের এই পি যেহেতু বলছে আমাদের এল এর মান হবে 1। তো আমরা দেখতে পাচ্ছি দুইটা কোশ্চেন ক এবং গ এর মধ্যে এল এর মান আমাদের কি 1 আছে কতে, এই জন্য আমাদের অ্যান্সার হবে কি ক। এই কারণে গ কোশ্চেনটাও অ্যান্সার হবে না। আমাদের পরবর্তী কোশ্চেনটা হচ্ছে যে হিলিয়ামের প্রথম ও দ্বিতীয় শক্তি স্তরের জন্য শক্তির যে পার্থক্যটা এটা কত ইলেকট্রন ভোল্ট। তো হিলিয়াম আয়ন, হিলিয়াম যেহেতু আয়ন বলছে, হিলিয়াম আয়নটা হচ্ছে মেইনলি কি আমাদের হাইড্রোজেন, কি হাইড্রোজেনের জন্য। তো আমরা হাইড্রোজেনের জন্য আমরা জানি হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের যে শক্তিটা সেটা হচ্ছে আমাদের -13.6 ইলেকট্রন ভোল্ট। ইওয়ানের মান হচ্ছে এটা। আর ইয়ানের যে মান, ইয়ানের যে সূত্র সেটা হচ্ছে আমাদের কি আমরা জানি -13.6 ইন্টু জেড স্কোয়ার বাই হচ্ছে এন স্কোয়ার। তো যেহেতু আমাদের দ্বিতীয় শক্তি স্তরের কথা বলছে তাহলে এন এর ভ্যালু হবে কত 2, ইট হবে -13.6 ইন্টু 1 স্কোয়ার বাই 2 স্কোয়ার। তো আমাদের এখানে অ্যান্সার হবে আমাদের -13.6 ইন্টু 1/4। তো এটাকে যদি আমরা ভাগ করি হবে আমাদের 3.2 ইলেকট্রন ভোল্ট। তো আমাদেরকে পার্থক্য চাইছে, সুতরাং ডেইলি হচ্ছে E2 মাইনাস কি U1 বা U1 মাইনাস E2 যেটাই দিই আমরা, আমাদের অ্যান্সারটা আসবে হচ্ছে 10.2। তো এখানে নেগেটিভ আসতে পারে, এটা অসুবিধা নাই, বাট আমাদের অ্যান্সারটা হবে 10.2, কারণ এটা হচ্ছে শক্তির পার্থক্য। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো পরবর্তী কোশ্চেনটা হচ্ছে পরমাণুতে অরবিটালের ধারণা পাওয়া যায় কোনটি থেকে। তো আমরা জানি হচ্ছে আমাদের অরবিটালটা মেইনলি হচ্ছে আমাদের ওয়েভ ফাংশন, যেটা আমরা কোথায় পাবো, কোয়ান্টাম বলবিদ্যাতেই পাবো। কোয়ান্টাম বলবিদ্যা থেকে আমরা পাবো। তারপর আমাদেরকে বলছে যে নেসলা দ্রবণ দ্বারা কোন ক্যাটায়ন শনাক্ত করা যায়। তো আসলে নেসলা দ্রবণ দ্বারা হচ্ছে আমরা অ্যামোনিয়াম আয়ন শনাক্ত করি। আর নেসলা দ্রবণটা আসলে কি, নেসলা দ্রবণ হচ্ছে আমাদের ক্ষারীয় K2HgI4, কি ক্ষারীয় K2HgI4 এর যে দ্রবণটা সেটা হচ্ছে আমাদের নেসলা দ্রবণ। এটি দ্বারা আমরা কি শনাক্ত করি, আমাদের অ্যামোনিয়াম আয়নটা শনাক্ত করি। পরবর্তী কোশ্চেনটা বলছে যে কোনটি বিজোড় ইলেকট্রনযুক্ত অণু। বিজোড় ইলেকট্রনযুক্ত অণু কোনটি। তো আমরা যদি দেখি আমাদের এখানে নাইট্রোজেন হচ্ছে আমাদের 7 প্লাস অক্সিজেন হচ্ছে আমাদের কত 8, এটা হচ্ছে 15। এটি হবে আমাদের অ্যান্সার। তো বাকিগুলো আমরা দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে কি অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেন আছে 2টা, তাহলে 8 × 2 16। আর কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে দেখো কার্বন হচ্ছে আমাদের 6 আর অক্সিজেন হচ্ছে 8 × 2 হচ্ছে আমাদের 16, তাহলে 16 প্লাস 6 প্লাস হচ্ছে 16 22, এটাও কিন্তু আমাদের জোড়। হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেন আছে 2টা, 1 × 2 হচ্ছে কত 2, তাহলে বিজোড় ইলেকট্রন যুক্ত হচ্ছে আমাদের কত NO। তো আমাদের পরবর্তী কোশ্চেনটা দিচ্ছে হচ্ছে যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল আমাদেরকে দিয়ে দিচ্ছে 2 × 10⁻11 এবং দ্রবণের পিএইচ দিচ্ছে আমাদেরকে 10। তো ম্যাগনেসিয়াম আয়নের ঘনমাত্রা কত হবে আমাদেরকে এটা জানতে চাইছে। তো দেখো আমাদের দ্রবণের পিএইচ যদি দেয়, পিএইচ হচ্ছে আমাদের কি, যদি হয় আমাদের 10, তো আমাদের পিওএইচ কত হবে, পিওএইচ হবে 14 থেকে মাইনাস দিতে হবে 14 মাইনাস পিএইচ, তো কত হবে আমাদের 14 মাইনাস 10 ফলশ্রুতিতে কত হবে 4। তো ওএইচ আয়নের ঘনমাত্রা কত হবে, ওএইচ আয়নের ঘনমাত্রা হবে আমাদের
10⁻⁻, POH হবে কত, 10⁻⁻4। এখন দেখো আমরা OH আয়নের ঘনমাত্রা পাই গেছি, তো আমাদের কেএসপি সূত্রটা কি? কেএসপি সূত্র হচ্ছে আমাদের Mg2+ হবে আমাদের, আর হচ্ছে যে আমাদের OH আয়নের ঘনমাত্রা, তাহলে OH আয়নের যে ঘনমাত্রা সেটার উপর কি হবে আমাদের স্কয়ার হবে কেএসপি সূত্র অনুযায়ী। এটা তোমরা বুঝো অবশ্যই। তো দেখো আমাদের এখন আমাদেরকে কেএসপি ভ্যালুটা কত দিছে, 2 × 10⁻11, আর আমাদের ম্যাগনেসিয়াম আয়নের ঘনমাত্রা আমাদেরকে বের করতে হবে, আর হচ্ছে যে আমাদের ওটা হচ্ছে 10⁻⁻4, এটার উপর হচ্ছে আবার স্কোয়ার। তো যদি আমরা এখান থেকে হিসাব করলে আমরা পেয়ে যাবো আমাদের অ্যান্সার কত পাবো হচ্ছে 2 × 10⁻, হচ্ছে যে -11কে আমরা ভাগ করতে হবে 10⁻⁻8 দিয়ে। এটা যদি আমরা হিসাব করি আমরা পাবো হচ্ছে 2 × 10⁻, আমাদের ওইটা প্লাস হয়ে যাবে, ফলে -3 হবে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে ক, 2 × 10⁻, কত, -3। এখন নেক্সট কোশ্চেনটা আমাদেরকে বলছে যে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর প্যাসচেন সিরিজের জন্য কোনটি সঠিক? তো আমরা জানি হচ্ছে আমাদের লাইমেন, বামার, প্যাসচেন, লাবাপা, আমরা ভেবে পড়ি লাবাপা হচ্ছে 1, 2, 3, লাইমেন, বামার, প্যাসচেন। তাহলে প্যাসচেনের জন্য আমাদের NL বা লোয়ার বা N1 হচ্ছে কত আমাদের 3 হবে, কি হবে 3 হবে। তাহলে এখানে এটা ক্রস এই দুইটা হতে পারে যে কোনো একটা, গ বা ঘ। এখন আমরা বুঝবো কিভাবে আমাদের কোনটা হবে। দেখো এখন হায়ার যেটা বা NH বা N2 যেটা, সেটা হবে অবশ্যই NL থেকে বড়। তাহলে আমাদের N2 হবে 4 অথবা 5, 1 অথবা 2 হবে না। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত, ছোট গ কোশ্চেনটা। নেক্সট কোশ্চেনটা আমাদেরকে বলছে যে এক্স এবং ওয়াই পরমাণু দ্বয়ের সর্ববহিস্থ স্তরে যথাক্রমে 3টি ও 6টি ইলেকট্রন আছে, এক্স ও ওয়াই দিয়ে গঠিত যৌগের সংকেত চাইছে আমাদের কাছে। দেখো সর্ববহিস্থ স্তরে 3টি ইলেকট্রন থাকে মানে তার যোজনী কত, তাহলে এক্স এর যোজনী হচ্ছে আমাদের কত 3, আর 6টি ইলেকট্রন থাকলে তার দেখো ঘাটতি আছে কয়টা, অষ্টক পূরণে তার 2টি ঘাটতি আছে, তাহলে তার ওয়াই এর যোজনী কত হবে আমাদের 2। এক্স এর 3 হবে কেন, তার বাড়তি আছে 3টার জন্য যোজনী 3, আর আমাদের ওয়াই এর ঘাটতি আছে 2টার জন্য আমাদের যোজনী হচ্ছে 2। তো দেখো আমরা এক্স ওয়াই যে যৌগটা গঠন করব সেটার ক্ষেত্রে আমাদের কি হবে, যোজনী স্থানান্তর হবে, ওয়াই এর যোজনী যাবে এক্স এর সাথে আর এক্স এর যোজনী যাবে ওয়াই এর সাথে, ফলশ্রুতিতে আমাদের যৌগটা হবে X2Y3। অ্যান্সার হবে আমাদের ক, X2Y3। পরবর্তীতে যে কোশ্চেনটি আছে সেটি হচ্ছে আমাদের কোনো একটি লবণের দ্রবণে বেরিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করে সাদা পদক্ষেপ পড়লো, যা হাইড্রোক্লোরিকে দ্রবীভূত হলো না, তাহলে এটি আমাদের কোন আয়ন, লবণটা কি, যে লবণটা থাকবে সেটা হচ্ছে আমাদের সালফেট আয়নের লবণ। কিসের হবে, সালফেট আয়নের লবণ, কারণ হচ্ছে যে সে হাইড্রোক্লোরিকে দ্রবীভূত হলো না। এখন দেখো তাহলে আমাদের সালফেট আয়নের লবণ হলে আমাদের এটা বাদ। এখন সেটা কি কপার সালফেটের লবণ নাকি সোডিয়াম সালফেটের লবণ? কোশ্চেনে আরেকটু হিন্টস দিয়ে দিচ্ছে যে লবণটি শিখা পরীক্ষায় সোনালী হলুদ দেয়। এখন শিখা পরীক্ষায় সোনালী হলুদ দেয় আমাদের কোনটা, সোডিয়াম কি দেয় আমাদের শিখা পরীক্ষায় সোনালী হলুদ লবণ দেয়, কি দেয়, সোনালী হলুদ বর্ণ দেয়, সোনালী হলুদ। এই কারণে আমাদের লবণটা হবে অবশ্যই কিসের, সোডিয়ামের লবণ। তো সোডিয়ামের লবণ এখানে আমাদের আছে খ নাম্বারে সোডিয়াম সালফেট, এই কারণে কপার সালফেট হবে না। পরবর্তী কোশ্চেনে আমাদেরকে বলছে কোন ইলেকট্রন বিন্যাসটি সঠিক। এখন দেখো আমাদের জিঙ্ক হচ্ছে আমাদের কত, জিঙ্ক হচ্ছে আমাদের 30। তো জিঙ্ক 30 হলে তার যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি হবে আর্গন 3d10, তারপর হচ্ছে 4s2। এখন যখন দুইটি ইলেকট্রন ত্যাগ করছে তাহলে 4s কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এটা আমাদের সঠিক দেখাই যাচ্ছে। তারপরও আমরা বাকিগুলো দেখাই দিচ্ছি। দেখো আমাদের খ নাম্বারে কি বলছে, দেখো এখানে বলছে নিকেল। তো নিকেল হচ্ছে আমাদের কত, 28, নিকেল হচ্ছে আমাদের 28। তো 28 এর ক্ষেত্রে দেখো আমাদের কি হবে, আর্গন, তারপরে আমাদের হচ্ছে 3d হবে, আর একটা হচ্ছে 4s হবে। এখন দেখো 3dতে আমাদের কয়টা থাকবে, 4s2তে দুটো থাকবে, 3d থাকবে হচ্ছে আমাদের কয়টা, 8। তো যখন সে ইলেকট্রন ত্যাগ করবে সে 4s থেকেই ত্যাগ করবে, ফলে এখানে 3d 8, 4s 0 হবে, এই কারণে এটাও হচ্ছে না। পরবর্তী দেখো ফেরাসের ক্ষেত্রেও সেম, আমাদের এটা হবে 3d 6 আর 4s2 হওয়ার কথা ছিল, সেখান থেকে দুইটা গেলে এটা 4s 0 হবে, 3d 6 হবে, তাহলে এই কারণে এটাও হবে না। আর কপারের ক্ষেত্রেও সেম, কপার হচ্ছে 29, তো আমাদের 3d আর হচ্ছে 4s, তাহলে এটা হবে 3d 10 হবে, আর একটা হবে 4s 1। তো দুইটা ইলেকট্রন যেহেতু গেছে এখান থেকে একটা যাবে, এখান থেকে একটা যাবে, ফলশ্রুতিতে আমাদের হয়ে যাবে 3d 9, 4s 0, এটাও এই কারণে হচ্ছে না। এখন নেক্সট যে কোশ্চেনটা দিচ্ছে সেটা হচ্ছে আমাদের
দুটি ভিন্ন তরলে কোনো দ্রবের দ্রাব্যতার মাত্রা কম ও বেশি হলে ওই দ্রবকে কম দ্রাব্যতা বিশিষ্ট তরল থেকে কী রূপে পৃথক করা হয়? যে রূপে পৃথক করা হয় এটাকে দ্রাবক নিষ্কাশন বলে। এটা দ্রাবক নিষ্কাশনের ডিরেক্টলি ডেফিনেশন দিয়ে দিছে আর কি। তো আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে ক্রোমাটোগ্রাফিতে কয়টি ফেজ বিদ্যমান? তো আমরা জানি আমাদের ক্রোমাটোগ্রাফিতে দুইটা ফেজ বিদ্যমান। একটা হচ্ছে আমাদের মোবাইল ফেজ, কি ফেজ? একটা হচ্ছে মোবাইল ফেজ, একটা হচ্ছে স্টেশনারি বা স্থির দশা, আমরা বাংলায় যদি বলি স্থির। একটা হচ্ছে গতিশীল, কি? গতিশীল। তো আমাদের একটা হচ্ছে গতিশীল ফেজ, একটা হচ্ছে স্থির ফেজ। তো এই জন্য আমাদের দুইটা ফেজ বিদ্যমান। দেখো পরবর্তী কোশ্চেনে বলছে যে পরমাণু দ্বিতীয় কক্ষপথের একটি ইলেকট্রনের জন্য কৌণিক ভরবেগের মান নির্ণয়ের সূত্র কোনটি? আমরা জানি কৌণিক ভরবেগ এমভিআর। এমভিআর হচ্ছে আমাদের NH/2 পাই। যেহেতু আমাদেরকে বলছে যে দ্বিতীয় কক্ষপথের জন্য হবে 2h/2 পাই। তো এখানে আমাদের 2 কাটা যাবে, থাকবে হচ্ছে h/পাই। এর জন্য আমাদের অ্যান্সার হবে আমাদের খ। এখন পরবর্তীতে বলছে যে অধঃক্ষেপণের জন্য শর্ত কোনটি? অধঃক্ষেপণের শর্ত হচ্ছে অবশ্যই কেআইপি এর ভ্যালু কেএসপি থেকে বেশি হতে হবে। তো এটা কোনটাতে আছে? এটা হচ্ছে আমাদের 1 নম্বরে ক। এই জন্য আমাদের অ্যান্সার হবে ক। তো আমাদের পরবর্তী কোশ্চেনটা হচ্ছে কোন একটি ফোটনের শক্তি হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট। এখন এই ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য আমাদেরকে বের করতে বলছে। তো আমরা জানি হচ্ছে ল্যামডা হচ্ছে hc/e। তোমরা যদি আমাদের ভ্যালুগুলো বসাই, h হচ্ছে 6.63 ইন্টু 10⁻⁻34, c হচ্ছে 3 ইন্টু 10⁸, আর আমাদের ই এর ভ্যালু দিচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট। তো আমরা জানি হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। তো হিসাব করলে আমরা পাবো হচ্ছে 1242 ইন্টু 10⁻⁻9, এটা হচ্ছে ন্যানোমিটার। তো এটাকে আমরা এটা মিললে হচ্ছে মিটার, এটাকে আমরা ন্যানোমিটার লিখতে পারবো আর কি, 1242 ন্যানোমিটার লিখতে পারবো আর কি, যেহেতু 10⁻⁹। তো পরবর্তী কোশ্চেনটা আমাদেরকে বলছে যে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ দ্বারা নিম্নের কোন আয়ন অধক্ষিপ্ত হবে? তো আমরা জানি যে আমাদের অ্যালুমিনিয়াম আয়নের ক্ষেত্রে আমরা যেটার সাথে রিয়েকশন করাই, অ্যামোনিয়াম ক্লোরাইড বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, যেটা দিয়ে আমরা রিয়েকশন করাই না কেন, আমাদের এখানে আমাদের অ্যালুমিনিয়াম যে হাইড্রোক্সাইড, এটার আমাদের সাদা পদক্ষেপ পড়বে। কি পদক্ষেপ পড়বে? আমাদের সাদা পিপিটিটা পড়বে, হোয়াইট যে পিপিটিটা ওটা পড়বে আর কি। এই জন্য আমাদের এখানে হবে আমাদের অ্যালুমিনিয়াম আয়ন। তারপর হচ্ছে আমাদের মস্তিষ্কের টিউমার শনাক্তকরণে সর্বাধিক কোনটি ব্যবহৃত হয়? আমরা জানি আমাদের মস্তিষ্কের টিউমার শনাক্তকরণে আমাদের এমআরআই বা ম্যাগনেটিক রেজোনেন্স যে ইমেজিংটা, ওটাই সর্বাধিক ইউজ করা হয় আর কি। তো আমাদের পরবর্তী কোশ্চেনটা হচ্ছে পানিতে দ্রবণীয় লবণ কোনটি? তো এই ক্ষেত্রে আমরা আমাদের ফাজানের যে নিয়মটা, ওটা নিয়ে আমরা আলোচনা করবো। হচ্ছে ফাজানের নিয়ম হচ্ছে ক্যাটায়নের আকার যত ছোট হয়, তাহলে আমাদের যে ক্যাটায়নের আকার কি হবে? ছোট হবে। ক্যাটায়নের আকার হবে কি? ছোট। ক্যাটায়নের আকার ছোট, অ্যানায়নের আকার কি হবে? বড় হবে। অ্যানায়ন কি হবে? বড়। তাহলে ক্যাটায়নের আকার যত ছোট হবে, অ্যানায়নের আকার যত বড় হবে, যৌগের সমযোজী বৈশিষ্ট্য তত বেশি হবে। তাহলে দেখতেছি আমাদের এখানে সবগুলোতে হচ্ছে ক্যাটায়ন হচ্ছে আমাদের সিলভার আয়ন। তো এখানে ক্যাটায়ন একটাই। আর অ্যানায়ন যদি দেখি আমাদের এখানে আছে হচ্ছে কি, এখানে আমাদের হচ্ছে ফ্লোরাইড আয়ন। এখানে আমাদের কি? ফ্লোরাইড আয়ন আছে। এখানে আছে আমাদের ব্রোমাইড আয়ন, এখানে আছে আমাদের ক্লোরাইড আয়ন, এখানে আছে আমাদের আয়োডাইড আয়ন। তো আমরা জানি হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটা হচ্ছে আমাদের যে বিষয়টা, এখানে হচ্ছে আমাদের যে বড় হয় আর কি। ফ্লোরিনের আকার সবচেয়ে ছোট, তারপর হচ্ছে আমাদের ব্রোমিন, তারপর হচ্ছে আমাদের ক্লোরিন, তারপর হচ্ছে আমাদের আয়োডিন। এখন যেহেতু এখানে বড় হচ্ছে, তাহলে আমাদের সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে। ফলশ্রুতিতে এই ক্ষেত্রে আমাদের যে সমযোজী বৈশিষ্ট্যের ক্রম, সেটা হচ্ছে আমাদের বৃদ্ধি পাবে হচ্ছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের ক্ষেত্রে। ফলে এখানে সবচেয়ে বেশি আয়নিক হচ্ছে আমাদের সিলভার ফ্লোরাইড। আর আমরা জানি আমাদের আয়নিক যৌগসমূহ পানিতে বেশি দ্রবণীয়, তাহলে আমাদের এখানে সিলভার ফ্লোরাইড হবে পানিতে দ্রবণীয়। পরবর্তী কোশ্চেনটা বলছে যে নিচের কোন অরবিটালের শক্তি হবে আমাদের সর্বনিম্ন? তো আমরা জানি আমাদের SPDF, এটা হচ্ছে 0, 1, 2, 3। তো এখানে আমাদের 3D মানে হচ্ছে আমাদের 3 + 2 মানে 5, 4S হচ্ছে 4 + 0 মানে 4, 4P হচ্ছে 4 + 1 মানে হচ্ছে 5, 3S হচ্ছে 3 + 0 মানে 3। তাহলে আমাদের সর্বনিম্ন হবে 3S অরবিটালের শক্তি। পরবর্তী কোশ্চেনটা বলছে 50 মিলিলিটার সম্পৃক্ত দ্রবণে 5 গ্রাম আমাদের কি আছে? ক্যালসিয়াম ক্লোরাইড আছে।
লিটার প্রতি ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত? তাহলে আমাদের 50 ml যদি থাকে আমাদের 5 গ্রাম, তাহলে আমাদের 100 ml এ থাকবে হচ্ছে 10 গ্রাম। আর আমাদের যেহেতু লিটার প্রতি বলছে, তাহলে 1000 মিলিলিটারে থাকবে আমাদের 100 গ্রাম থাকবে আর কি। তাহলে আমাদের অ্যান্সার হবে 100 গ্রাম পার লিটার। এটা হবে আমাদের অ্যান্সার। পরবর্তী কোশ্চেন হচ্ছে কোনো পরমাণু বা আয়নে ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা সমান। তাহলে কোন পরমাণু বা আয়নে ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা আমাদেরকে সমান, এটা বের করতে বলছে। তো আমরা যদি আমাদের প্রথমটা দেখি, আমাদের প্রথমটা হচ্ছে বেরিলিয়াম। তো বেরিলিয়ামের হচ্ছে আমাদের এখানে আমাদের ভর সংখ্যা দিয়েছে হচ্ছে 9, আমরা জানি এর প্রোটন সংখ্যা হচ্ছে আমাদের 4। তো আমরা বিয়োগ করলে আমরা নিউট্রন সংখ্যা আমরা পাবো হচ্ছে আমাদের কত হচ্ছে আমাদের 5। তারপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের হচ্ছে যে ফ্লোরিনের ভর সংখ্যা দিচ্ছে 19। এখান থেকে যদি আমরা আমাদের কি বলে প্রোটন সংখ্যা বাদ দিয়ে আমরা কত পাই, আমরা পাচ্ছি আমাদের 10। তাহলে নিউটন সংখ্যা। তারপরে আমাদের হচ্ছে 23। তো 23 থেকে যদি আমরা আমাদের এখানে যেহেতু প্লাস, আমরা বাদ দিতে হবে কত, বাদ দিতে হবে 10। আমরা পাচ্ছি কত, সোডিয়াম আয়ন 10, তাহলে আমরা পাচ্ছি 13। পরবর্তীতে আমাদের এখানে হচ্ছে 18 থেকে যদি আমরা ইলেকট্রন বাদ দিই, আমরা বাদ দিলে আমরা পাবো হচ্ছে এখানে যেহেতু দুইটা গ্রহণ করছে 10, ফলশ্রুতিতে হবে আমাদের কত, 8। তো আমরা জানি যে আমাদের অক্সিজেনের প্রোটন সংখ্যা হচ্ছে 8। এখন আমরা আবার নিউট্রন সংখ্যাও 8 পাইছি, তাহলে এখানে আমাদের আইসোইলেকট্রনিক হবে আমাদের হচ্ছে অক্সিজেন। তার পরবর্তী কোশ্চেন বলছে কোন প্রক্রিয়ায় থোরিয়াম 234 থেকে প্রোটেক্টিনিয়াম 234 তৈরি হয়। তো আমরা জানি যে এখানে চেঞ্জ হচ্ছে কি, দেখো ভর সংখ্যা কিন্তু একই আছে, চেঞ্জ হচ্ছে আমাদের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা 90 থেকে 91 হয়েছে। আমরা জানি আমাদের বিটা ইমিশন হলে কি হইলে, বিটা ইমিশন হলে আমাদের কি হয়, বিটা ইমিশন হলে আমাদের একটা প্রোটন বেড়ে যায়। তাহলে আমাদের কোশ্চেনটা হবে কি, অ্যান্সারটা হবে কি বিটা ইমিশন। তারপরে বলছে কোনটি সম ইলেকট্রনীয় বা আইসো ইলেকট্রনীয়। তো আমরা জানি যে এখানে পটাশিয়াম আয়ন মানে কত, পটাশিয়াম আয়ন হচ্ছে আমাদের আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করছে। তো দেখি যে এখানে আমাদের কোনটাতে আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করে, দেখো সালফার হচ্ছে 16, সেই দুটি ইলেকট্রন গ্রহণ করলে সে আর্গন হয়, তাহলে 18, এটা হবে অ্যান্সার। পরবর্তীতে এটা দিচ্ছে হচ্ছে O2 মাইনাস, এটা হচ্ছে নিয়নের, এটা হবে না, এটাও নিয়নের হবে, এটা হবে না, এটাও নিয়নের, তাহলে অ্যান্সার হবে আমাদের S2 মাইনাস। আমাদের পরবর্তী কোশ্চেনটা হচ্ছে ডিউটেরিয়ামের নিউট্রন সংখ্যা কত। আমরা জানি হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ হচ্ছে 3টি, একটা হচ্ছে প্রোটিয়াম। প্রোটিয়ামের ক্ষেত্রে আমাদের হাইড্রোজেনের ভর হচ্ছে 1 বা আমাদের নর্মাল হাইড্রোজেন। তারপর হচ্ছে আমাদের ডিউটেরিয়াম, ডিউটেরিয়ামের ক্ষেত্রে আমাদের হাইড্রোজেনের ভর হচ্ছে 2। আর ট্রিটিয়াম নামে একটা আছে, ট্রিটিয়ামের ক্ষেত্রে আমাদের হাইড্রোজেনের ভর হচ্ছে কত, সেটা হচ্ছে 3। তো আমাদের বলছে ডিউটেরিয়ামের নিউট্রন সংখ্যা কত। তো আমরা নিউট্রন সংখ্যা কত হবে, 2 থেকে 1 বাদ দিলে আমাদের কত থাকবে, 1 থাকবে। তাহলে আমাদের অ্যান্সার হবে খ। পরবর্তীতে বলছে নিচের কোন মৌলটি ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের ব্যতিক্রম দেখায়। তাহলে ব্যতিক্রম আমরা জানি পর্যায় সারণীতে 21টা মৌল হচ্ছে আমাদের সাধারণ নিয়মের ব্যতিক্রম দেখায়। তার মধ্যে একটা হচ্ছে ক্রোমিয়াম, কারণ ক্রোমিয়াম হচ্ছে আমাদের 24, ক্রোমিয়াম কত আমাদের 24। সেই ইলেকট্রন বিন্যাসটা কেমন, আমরা জানি যে আর্গন হবে, আর্গনে 18টা যাবে, বাকি থাকবে 6টা। তো এক্ষেত্রে আমাদের 3D এবং 4s কি হয়, এখানে হওয়ার কথা ছিল আমাদের 3D4, আর হচ্ছে যে কি আমাদের 4s2 হওয়ার কথা ছিল, কিন্তু এটা হবে না, এটা ব্যতিক্রম হয়ে কি হবে আমাদের 3D5 হবে আর 4s1 হবে। কেন হবে, আমরা জানি যে অর্ধপূর্ণ এবং পূর্ণ শক্তির অরবিটালগুলো স্থিতিশীল হয়, এই ব্যতিক্রমের কারণে এর ইলেকট্রন বিন্যাসটা কি হবে, 3D5 4s1 হবে। তাহলে আমাদের ক্রোমিয়াম হচ্ছে সাধারণ নিয়মের ব্যতিক্রম। তারপর বলছে কোন ইলেকট্রন বিন্যাসটি সর্বাপেক্ষা সুস্থির বা স্থিতিশীল। আমরা জানি পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটাল কি হয়, স্থিতিশীল হয়। এখন যেহেতু এখানে ডি অরবিটালের কথা বলছে, ডি অরবিটাল অর্ধপূর্ণ হলে কি হবে, 5 হবে, আর অথবা পূর্ণ হলে কি হবে, D10 হবে। তাহলে এই দুইটাই হচ্ছে আমাদের কি স্থিতিশীল বা সর্বাপেক্ষা সুস্থির, তাহলে অ্যান্সার হবে আমাদের D10। আমাদের পরবর্তী কোশ্চেনটা হচ্ছে নিচের কোন পরমাণু বা আয়নকে বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারবে। তো আমরা জানি হচ্ছে বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে এক ইলেকট্রন বিশিষ্ট যে পরমাণুগুলো সেগুলোর ক্ষেত্রে। দেখো আমাদের এখানে হিলিয়ামের 2টা ইলেকট্রন আছে, হাইড্রোজেন প্লাস অর্গানিক 0 ইলেকট্রন, এটা প্রোটন হয়ে গেছে। আর বেরিলিয়াম 3+ আছে একটা ইলেকট্রন, আর বেরিলিয়াম 2+ আছে 2টা ইলেকট্রন। ফলশ্রুতিতে আমাদের অ্যান্সার হবে বেরিলিয়াম 3+। তারপরে আমাদের কোনটি অরবিটাল প্রকাশ করে। আমরা জানি সোডিঞ্জারের যে তরঙ্গ সমীকরণ, সোডিঞ্জারের তরঙ্গ সমীকরণে আমাদেরকে যে সাই স্কোয়ার, ওটাকে বলছে আমাদের কি অরবিটাল। তাহলে সাই স্কোয়ারটা হচ্ছে আমাদের কি অরবিটাল, এটা সোডিঞ্জারের তরঙ্গ সমীকরণের বা ওয়েভ ইকুয়েশন থেকে আমরা পাই আর কি। পরবর্তী কোশ্চেনটা বলছে দুটি ভিন্ন স্ফুটনাঙ্কের তরল মিশ্রণকে পৃথক করার উপায় কোনটি।
বলছে ভিন্ন স্ফুটনাঙ্কের তরল মিশ্রণকে পৃথক করার উপায়। আমরা জানি আংশিক পাতন বা ফ্র্যাকশনাল যে ডিস্টিলেশন, এটার যে সংজ্ঞাটা হচ্ছে দুটি তরলের মিশ্রণ থেকে প্রতিটি উপাদানকে আমাদের কি করতে হবে, স্ফুটনাঙ্কের পার্থক্যের উপর ভিত্তি করে আমরা এটাকে পৃথক করবো। এটা হচ্ছে একটা সেপারেশন প্রসেস আর কি। তো এটা পৃথক করার যে উপায় সেটা হচ্ছে আমাদের যে আংশিক পাতন আর কি, অংশ অংশ করে পৃথক করা হয় আর কি। এই জন্য এটাকে বলে আমাদের কি আংশিক পাতন। এটা হচ্ছে যে সংজ্ঞা থেকেই দিয়ে দিচ্ছে আর কি। তাহলে অ্যান্সার হবে আমাদের আংশিক পাতন। আমাদের পরবর্তী কোশ্চেনটা হচ্ছে নিচের কোন সমীকরণটি সঠিক নয়। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সঠিক সমীকরণ কোনটি কোনটি। এটা হচ্ছে আমাদের সঠিক সমীকরণ, এটা হচ্ছে আমাদের সঠিক সমীকরণ, আর এটা হচ্ছে আমাদের সঠিক নয়। তাহলে আমাদের অ্যান্সার হবে খ এবং ঘ আমাদের সঠিক উত্তর হবে। ক্লিয়ার? এই দুটো হচ্ছে আমাদের সূত্র আর কি, এগুলো ডিরেক্টলি সূত্র থেকে চলে আসছে। পরবর্তীতে আমাদেরকে বলছে নিচের কোন নিউক্লিয়াসটি NMR সক্রিয়। আমরা জানি NMR হচ্ছে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। তো এইটার সক্রিয় হতে হলে আমাদেরকে যে নিউক্লিয়াসগুলো থাকতে হবে সেগুলোতে বিজোড় ইলেকট্রন থাকতে হবে। তো আমাদের এখানে অক্সিজেনের ইলেকট্রন হচ্ছে 8টা, কার্বনে হচ্ছে 6টা, সালফারে হচ্ছে আমাদের 16টা, আর হাইড্রোজেনের ইলেকট্রন হচ্ছে 1টা। ফলশ্রুতিতে NMR সক্রিয় হবে কোনটি? হাইড্রোজেন, কারণ এটার মধ্যে আমাদের বিজোড় ইলেকট্রন আছে। কি আছে আমাদের? বিজোড় ইলেকট্রন থাকতে হবে, বিজোড় ইলেকট্রন রয়েছে। তো বিজোড় ইলেকট্রন থাকলে সেটি কি হবে? NMR সক্রিয় হবে। কি হবে? NMR সক্রিয় হবে কি হলে? বিজোড় ইলেকট্রন থাকলে। তাহলে আমাদের অ্যান্সার হবে হাইড্রোজেন। পরবর্তী কোশ্চেনটা বলছে ক্লোরাইড আয়ন শনাক্তকরণে কোনটি ব্যবহার করা হয়। এটা আমাদের ডিরেক্টলি আমাদের আয়ন শনাক্তকরণে আছে যে আমাদের সিলভার নাইট্রেট দিয়ে আমাদের ক্লোরাইড আয়ন শনাক্তকরণ করা হয়। তাহলে অ্যান্সার হবে সিলভার নাইট্রেট। আমাদের পরবর্তী কোশ্চেনটা হচ্ছে নিচের নিউক্লিয়ার বিক্রিয়ার ক্ষেত্রে এক্স কোনটি। তো আমাদেরকে এখানে দিচ্ছে নাইট্রোজেন 14 সাথে এক্স রিয়েকশন করে উৎপন্ন হচ্ছে অক্সিজেন 17 এবং হাইড্রোজেন 1। তো দেখো আমরা জানি যে আমাদের যখন আলফা পার্টিকেল ইমিশন হয় তখন হচ্ছে আমাদের কি হবে, যে আমাদের ভর সংখ্যা 4 বৃদ্ধি পাবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 3 মানে 17 হয়েছে, আরেকটা হচ্ছে হাইড্রোজেনে গেছে। তাহলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে আমাদের কি আলফা পার্টিকেল ইমিশন হয়েছে। তাহলে এক্স হবে কি? এক্স হবে আমাদের কি আলফা পার্টিকেল। আলফা পার্টিকেল হচ্ছে আমাদের দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। আমাদের দ্বিধনাত্মক কি নিউক্লিয়াস? হিলিয়াম নিউক্লিয়াস। তো এটা ইমিশন হলে আমাদের ভর সংখ্যা 4 বৃদ্ধি পাবে। এখানে 3 বৃদ্ধি পেয়েছে অক্সিজেনে, আর 1 বৃদ্ধি পেয়েছে আমাদের হাইড্রোজেনে। পরবর্তী কোশ্চেনটা বলছে একটি আয়নে 18টি ইলেকট্রন আছে, এটা 20টি নিউট্রন এবং এর 4 সংখ্যা দিয়ে হলে এর ভর সংখ্যা কত হবে। তাহলে আমরা যদি ধরি একটা যে আমরা আয়ন দিলাম সেটা হচ্ছে -2 বা 2-, এতে 18টা ইলেকট্রন আছে, তাহলে আসলে তার প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা হবে কত? 16। যেহেতু এর নিউট্রন সংখ্যা কত? 20, তাহলে এর ভর সংখ্যা হবে কত? ভর সংখ্যা হবে আমাদের নিউট্রন যোগ আমাদের প্রোটন, তাহলে আলটিমেটলি কত হবে? 36। তাহলে এর ভর সংখ্যা হবে কত? 36। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের খ 36। তো পরবর্তী কোশ্চেনটা হচ্ছে নিচের কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি একটি ইলেকট্রনের জন্য সম্ভব নয়। আমাদেরকে বলছে সম্ভব নয়, তো ওটা মাথায় রাখতে হবে আর কি। তো এন এর মান যদি আমাদের প্রথমটা যদি দেখি, এন এর মান যদি কি হয় 2 হয়, তাহলে এল এর মান কি হতে পারে? এল এর মান হচ্ছে আমাদের n-1 পর্যন্ত হতে পারবে। তো এটা হচ্ছে আমাদের 1, সর্বোচ্চ 1 হতে পারবে, কিন্তু এখানে বলা আছে যে এল এর মান 2, তাহলে প্রথমটাই আমাদের অ্যান্সার। পরবর্তীগুলো সঠিক, কারণ এন এর মান 3 হলে এল এর মান 1 হতে পারে, এম এর মান 1 হতে পারে, এস এর মান -1 হতে পারে। এই ক্ষেত্রে এন এর মান 1 হলে এল এর মান 0 হতে পারে। পরবর্তীগুলো ঠিক আছে, এবং পরবর্তী যেটা সেটাতে আমাদের এন এর মান যদি 2 হয়, এল এর মান 0 হতে পারে, এগুলো ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার হবে ক। পরবর্তী কোশ্চেনে বলছে পরমাণুর কোন ধর্মের উপর NMR নির্ভর করে। NMR হচ্ছে আমাদের নিউক্লিয়ার ম্যাগনেটিক যে রেজোনেন্স, ওটা। তো এখানে আমাদের চুম্বকের কথা বলা আছে, বা এই চুম্বক ধর্মকে কাজে লাগিয়ে আমাদের NMR এর যে সিগন্যালটা ওটা ধারণ করা হয়। এই জন্য এখানে আমাদের কোনটির উপর নির্ভর করবে? চুম্বক ধর্মের উপর নির্ভর করবে। তারপর আমাদের বলছে নিচের কোন শর্তাবলীতে গ্যাস সমূহ পানিতে সর্বোচ্চ দ্রবণীয়। তো এক্ষেত্রে আমাদের যে হেনরি সাহেবের একটা সূত্র আছে, হেনরির সূত্রটাকে আমাদেরকে ইউজ করতে হবে। হেনরি বলছে কি? হেনরি বলছে আমাদের যে উচ্চ চাপে কি, উচ্চ চাপে এবং আমাদের যে নিম্ন তাপমাত্রায় কি থাকে, নিম্ন তাপমাত্রায় মানে আমাদের গ্যাসসমূহ পানিতে দ্রবণীয় আর কি, নিম্ন তাপমাত্রায়। দেখো আমাদের উচ্চ চাপে কি হয়, গ্যাসসমূহ যে আয়তনটা কমে যাবে। কি কমে যাবে? আয়তন কমে যাবে। আর হচ্ছে যে আমাদের যখন নিম্ন তাপমাত্রা দিব ওই তাপমাত্রা ওদের দ্রাব্যতাটা কি থাকবে? বেশি থাকবে। এই জন্য আমাদের অ্যান্সারটা হবে কি উচ্চ চাপ এবং নিম্ন তাপমাত্রায়, খ হবে।
তো পরবর্তী কোশ্চেনটা হচ্ছে একটি পরমাণুর এম খোলসে আমাদের 60টি ইলেকট্রন আছে, উহার কেন্দ্র হচ্ছে 18টি নিউট্রন আছে, এর ভর সংখ্যা চাইছে আমাদের কাছে। তো এম খোলস কি আমরা জানি হচ্ছে কে এল এম, এন হচ্ছে কি 1 2 3 4। তাহলে আমাদের 3 নম্বর শক্তিস্তর হচ্ছে এম। 3 নম্বর শক্তিস্তরে তার কয়টা ইলেকট্রন আছে? 60টা ইলেকট্রন আছে। তো এর আগে যে দুইটা শক্তিস্তর কেতে থাকে আমরা জানি 2টা ইলেকট্রন, এলে থাকে 8টা ইলেকট্রন, তাহলে তার টোটাল ইলেকট্রন কত হচ্ছে? 17টি। কত? 17টি ইলেকট্রন রয়েছে। তারপর হচ্ছে ওর কেন্দ্রে আছে নিউট্রন হচ্ছে 18টি। তাহলে আমরা যদি হিসাব করি আমাদের 18 প্লাস প্রোটন সংখ্যা হচ্ছে 17, তাহলে কত হচ্ছে? 35। তাহলে তার ভর সংখ্যা হবে 35। পরবর্তী কোশ্চেন হচ্ছে যে এমআরআই যন্ত্রের সাহায্যে মানবদেহের রোগ নির্ণয়ে কোন মৌলটির ভূমিকা রয়েছে? তো এমআরআই যেগুলো দিবে সেগুলো হচ্ছে এনএমআর সক্রিয় নিউক্লিয়াস যেগুলো। তো আমাদের নিয়ন হচ্ছে আমাদের জোড়, ইলেকট্রন বিশিষ্ট, হাইড্রোজেন হচ্ছে 1 বিজোড়, সিলিকন হচ্ছে আমাদের 16, এটাও জোড়, অক্সিজেন হচ্ছে 8, এটাও হচ্ছে জোড়। তো আমরা জানি যেগুলো বিজোড় ইলেকট্রন বিশিষ্ট, যেগুলো বিজোড় সেগুলো দিবে আমার হচ্ছে এনএমআর সক্রিয়। তো আমাদের হচ্ছে হাইড্রোজেনটাই হবে আমাদের ভূমিকা থাকবে আর কি, হাইড্রোজেন মৌলটির আমাদের ভূমিকা থাকবে এক্ষেত্রে। পরবর্তী কোশ্চেনটা বলছে আমাদের নিচের কোনটি আরএফ এর বৈশিষ্ট্য? তো আরএফ মানে আমরা জানি কি, আরএফ মানে হচ্ছে আমাদের আমাদের যে দ্রবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব বা হচ্ছে দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, এটা হচ্ছে আমাদের ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে। তো দ্রবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব আমাদের সবসময় কি হয়? কম হয়। আর দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব সবসময় কি হয়? বেশি হয়। এখন কম একটা সংখ্যাকে বেশি সংখ্যা দ্বারা যদি আমরা ভাগ করি, এটা সবসময় কী হবে? একের থেকে কী হবে? ছোট হবে। একের থেকে কী হবে? ছোট হবে। একের থেকে কী হবে? ছোট হবে। ফলশ্রুতিতে আরএফের মান সর্বদাই একের চেয়ে ছোট হবে বা সমান হবে। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের আরএফের মান সর্বদা একের থেকে ছোট বা সমান। আমাদের পরবর্তী কোশ্চেনটা হচ্ছে আহ্বাও নীতি অনুসারে কোন ক্রমটি সঠিক? তো আহ্বাও নীতি অনুযায়ী কোন ক্রমটি সঠিক হলে আমাদের দেখো প্রথমটা বলছে 4s। 4s হচ্ছে 4 প্লাস 0 মানে হচ্ছে 4। 3d হচ্ছে 3 প্লাস 2 5। আর 4p হচ্ছে আমাদের 4 প্লাস 1 মানে 5। তো এখানে দেখো আমাদের এটা সঠিক, কারণ 3d এবং 4p 5 হওয়ার সত্ত্বেও যেহেতু এটার n এর মান বেশি 4p এর, এই জন্য এটা আমাদের সঠিক। কারণ পরবর্তীগুলো কেন সঠিক না সেটা আমরা বের করে দেখাচ্ছি। 3d হচ্ছে আমরা একটু আগে বের করছি 5, 3s হচ্ছে 3, তাহলে এটা সঠিক হবে না। 4p হচ্ছে আমাদের 5, এটা সঠিক না। পরবর্তীতে আমাদের 4d হচ্ছে 4 প্লাস 2, এটা হচ্ছে 6। আর 5s হচ্ছে আমাদের 5 প্লাস 0 মানে 5, 5p হচ্ছে 6, তাহলে এটাও সঠিক না। পরবর্তীতে 5s হচ্ছে 5, তারপর আমাদের 5p হচ্ছে আমাদের কত? 5p হচ্ছে 5 প্লাস 1 মানে 6। আর 4d হচ্ছে 4 প্লাস 2 মানে হচ্ছে 6। যেহেতু এই দুইটা 6, 4dতে আগে হওয়া উচিত ছিল আর কি, জন্য এটাও সঠিক না। তাহলে আমাদের সঠিক হচ্ছে প্রথমটা। তারপর আমাদেরকে একটি কোশ্চেন দিচ্ছে হচ্ছে একটি টেস্ট টিউবে মাতৃ দ্রবণ হতে অল্প পরিমাণে নমুনা লবণের সাথে ধীরে ধীরে অ্যামোনিয়াম থায়োসায়ানাইড দ্রবণ যোগ করায় আয়নের উপস্থিতির কারণে রক্তবর্ণ উৎপন্ন হয়, কি রক্তবর্ণের দ্রবণ উৎপন্ন হয় আর কি। তো বলছে এখানে দ্রবণটা কোন আয়নের? এটা হচ্ছে আমাদের ফেরিক আয়নের, কারণ এটা হচ্ছে আমাদের দ্রবণে আয়ন শনাক্তকরণ যেটা আর কি, ফেরিক আয়ন শনাক্তকরণের ক্ষেত্রে এখানে রক্ত লাল বর্ণের যে দ্রবণটা সেটা হচ্ছে আমাদের পেন্টা অ্যাকুয়া থায়োসায়ানেট আয়রন আর কি। এটা হচ্ছে আমাদের পেন্টা অ্যাকুয়া থায়োসায়ানেট আয়রন। এই জন্য আমাদের এটা হচ্ছে কি ফেরিক আয়ন হবে, কি রক্ত লাল বর্ণের হবে এই জন্য আর কি। তো আমাদের পরবর্তী কোশ্চেনটা হচ্ছে পদার্থের যে ক্ষুদ্রতম পর্যায় পর্যন্ত স্বকীয় গুণাঙ্ক বজায় থাকে তার নাম কি? আমরা জানি হচ্ছে আমাদের পরমাণু পর্যন্ত পদার্থের স্বকীয় গুণাঙ্ক বজায় থাকে, কারণ আমরা জানি পরমাণুকে ভাঙলে আমরা কি পাবো? ইলেকট্রন পাবো, প্রোটন পাবো, আর একটা হচ্ছে নিউট্রন পাবো। তাহলে আমাদের পরমাণুর স্বকীয়তা বজায় থাকে বা কোনো পদার্থের স্বকীয়তা বজায় থাকে কি পর্যন্ত? পরমাণু পর্যন্ত। পরবর্তী লাস্ট কোশ্চেনটা হচ্ছে আমাদের কোন জোড়াটি আইসোটোন নির্দেশ করছে? তো আমরা জানি আইসোটোনের ক্ষেত্রে কি থাকে? নিউট্রন সংখ্যা সমান থাকে। তো আমরা সবগুলোর জন্য নিউট্রন সংখ্যা বের করি। ফসফরাসের ক্ষেত্রে ভর সংখ্যা 31 দিয়ে দিছে, আর এটার প্রোটন সংখ্যা হচ্ছে 15। ফলশ্রুতিতে এটার নিউট্রন সংখ্যা হবে আমাদের 16। সালফারের ক্ষেত্রে 32 থেকে 16 বাদ দিলে হবে 16। তাহলে এটা হচ্ছে আমাদের আইসোটোন নির্দেশ করতেছে। দেখি পরবর্তীগুলো কেন হচ্ছে না। তো কপারের ক্ষেত্রে 64 থেকে যদি আমরা 29 বাদ দিই আমরা পাচ্ছি হচ্ছে 35 বা 35। পরবর্তীতে 64 থেকে যদি আমরা 30 বাদ দিই আমরা পাচ্ছি হচ্ছে 34। এই জন্য এটা আইসোটোন হচ্ছে না। পরবর্তীতে আমাদের আছে ডিউটেরিয়াম। ডিউটেরিয়াম থেকে 2 থেকে যদি আমরা 1 বাদ দিই আমরা পাচ্ছি 1। টিটিয়াম 3 থেকে 1 বাদ দিলে পাচ্ছি 2। এই জন্য এটাও আইসোটোন হচ্ছে না। পরবর্তীতে আমাদের স্ক্যান্ডিয়াম আছে। স্ক্যান্ডিয়ামের 42 থেকে যদি আমরা 21 বাদ দিই তাহলে পাচ্ছি 21।
আর টিটানিয়াম থেকে 45 থেকে যদি আমরা 22 বাদ দিই তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 23। ফলশ্রুতিতে আমাদের এখানে এটাও আমাদের আইসোটোন হচ্ছে না, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে প্রথমটা। তো এরই মাধ্যমে আমাদের আজকের ক্লাস শেষ হলো। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। পরবর্তী ক্লাসগুলো আমরা ধীরে ধীরে দিব এবং তোমাদের সবগুলো কোশ্চেনই আমি সলভ করে দেবো ইনশাল্লাহ।